অবস্থানটা হৃদের গুলশানের বাড়িতে। এখানে হৃদের একারত বসবাস, বডিগার্ড ও বেশ কিছু ছেলেদের নিয়ে। আসিফ হৃদের কথা মতো হাফিজ সাহেবকে রাজশাহী থেকে ঢাকা এনেছে দেখা করাতে। এতে করে হাফিজ সাহেব বেশ ইতস্তত। হৃদ খানের মতো লোক হঠাৎ ওনাকে কেন ডাকবে, এই ভেবে তিনি অনেকটা চিন্তিত বটে। তবে আসিফকেও তিনি এই বিষয়ে জিজ্ঞাসা করেছিল, উনাকে কেন ডেকেছে হৃদ খান। উত্তরে আসিফ তেমন কিছু বলেনি, শুধু জানিয়েছে ভাই আপনার সাথে কথা বলতে চায়, এজন্য, ব্যাস। তারপর থেকে উনি খানিকটা চিন্তিত, হঠাৎ ওনাকে কেন জরুরি তলব দিল হৃদ খানের মতো মানুষ। নিশ্চয়ই কিছু একটা হয়েছে। এমনি এমনি তো আর ওনার মতো একজন মানুষকে ডেকে গোপনীয়ভাবে কথা বলতে চায় না হৃদ খান। হাফিজ সাহেব চিন্তিত মুখেই আসিফের পিছন পিছন হৃদের বাড়িতে ঢুকলো। বড়লোকের বিশাল কারবার, সেটা উনি হৃদের বাড়ি দেখে বুঝলো। শৌখিন মানুষগুলার সক্ষতাটা তাদের বাড়ি দিয়ে বোঝার আরেকটা উপায়। হাফিজ সাহেব মাথা তুলে আশেপাশে তাকিয়ে বাড়ির পরিবেশ দেখতে দেখতে বাসার ভিতরে ঢুকলো। এই বাড়িতেও কোনো মেয়ে মানুষ দেখলো না উনি, তবে বেশ কিছু ছেলেদের চোখে পড়লো। তিনি বুঝতে পারলো রাজনৈতিক কারণে এসব ছেলেরা হৃদ খানের পিছনে কাজ করে, আর আসিফ তার খাস লোক। হাফিজ সাহেব আসিফের পিছন পিছন যেতে যেতে আবারও একবার বাড়ির আশেপাশে তাকিয়ে হৃদ খানের পরিবারকে খুঁজলো, বিশেষ করে হৃদের বউকে। কারণ হৃদ খানের বিয়েটা তাদের বাড়ি থেকেই হয়েছিল, ওনার বাবা দিয়েছিলেন। এতদিনে নিশ্চয়ই হৃদ খানের সন্তান হয়ে গেছে, হওয়ার কথা। বিয়ে তো হয়েছে অনেক দিন হলো, প্রায় 2 বছরের কাছাকাছি। তিনি আশেপাশে থেকে দৃষ্টি সরিয়ে তাকালো আসিফের দিকে। আসিফকে পিছন ডেকে হৃদ খানের পরিবার বউয়ের কথা জিজ্ঞাসা করবে কিনা এই নিয়ে খানিকটা দ্বিধায় পড়লো। নেতাদের বউয়ের কথা জিজ্ঞাসা করলে যদি তারা রেগে যায়, এই ভয়ে চুপ হয়ে গেল তিনি। শুধু আসিফকে অনুসরণ করে ড্রয়িং রুম অবধি গেল। সেখানেও বেশ কিছু ছেলেরা বসে আছে, হাতে পেপার কালেকশন নিয়ে। হয়তো কিছুর তথ্য জোগাড় করছে তারা। আসিফকে দেখতে পেয়ে তারা সালাম দিল। আসিফ সালামের উত্তর দিয়ে তাদেরকে বাহিরে যেতে বলে হাফেজ সাহেবকে একা ড্রয়িং রুমে বসিয়ে দিয়ে গেল সিঁড়ি ধরে দোতলা হৃদের রুমে। হালকা চাপানো দরজাটা ঠেলে রুমে প্রবেশ করতেই দেখলো হৃদ সোফায় বসে ল্যাপটপে কি যেন টাইপিং করছে। কানে ব্লুটুথ লাগিয়ে কথা বলতে বলতে আসিফ রুমে প্রবেশ করে চুপচাপ গিয়ে একপাশে দাঁড়িয়ে রইলো, যতক্ষণ না পর্যন্ত হৃদের ফোন আলাপ শেষ হচ্ছে ততক্ষণ। হৃদের ফোন আলাপ শেষ হতে সুযোগ বুঝে আসিফ হৃদের দৃষ্টি আকর্ষণ করতে বলে উঠলো, ভাই হাফিজ সাহেবকে নিয়ে এসেছি, উনি নিচে বসা আছে। হৃদ কান থেকে সাদা ব্লুটুথটা খুলে টেবিলের ওপর রাখতে রাখতে চোখ তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আসিফের দিকে। এক হাত এখনো তার ল্যাপটপের ওপরেই। আসিফের কথার উত্তরে বলল, ওনাকে উপরে নিয়ে আয়। আসিফ বলল, ভাই নিচে আউট মানুষ নাই, আমি সবাইকে বাগানে বসতে বলছি, কথা বলতে সমস্যা হবে না। আসিফের কথার উত্তরে হৃদ তেমন কিছু বলল না, শুধু হাত দিয়ে ল্যাপটপের শাটার বন্ধ করতে করতে বলল, তুই যা, আমি আসছি। জি ভাই। আসিফ নিচে এসে হাফেজ সাহেবের সাথে গুটি কয়েক মিনিট অপেক্ষা করতে হৃদ গম্ভীর মুখে নিচে নেমে আসলো। গায়ে ফর্মাল ড্রেস, কালো টি শার্ট, সাথে কালো ট্রাউজার, যেমনটা সে রোজ পরে থাকে তেমনি হৃদ হাফেজ সাহেবের মুখোমুখি হতে উঠে দাঁড়ান তিনি। হৃদকে সালাম দিতেই হৃদ সালামের উত্তর দিয়ে ওনাকে বসতে বলে সেও বসে যায়। দুজনেই মুখোমুখি সোফায় বসা। আসিফ হৃদের পাশে দাঁড়ানো। থমথমে পরিবেশে হাফিজ সাহেব বেশ ইতস্তত করলো হৃদের সাথে কথা বলতে। হৃদ ওনার ভাবভঙ্গিমা বুঝে সোজাসাপটা বলতে শুরু করলো, ঘুরিয়ে ফিরিয়ে কথা না বলে সোজা পয়েন্টে আসে। আপনাকে বিশেষ প্রয়োজনে ডাকা হয়েছে এখানে। আপনি হয়তো ইতোমধ্যে জেনে গেছেন আমার লোক আপনার বাসায় কেন গিয়েছিল। হৃদ কথাটা বলেই দৃষ্টি তুলে হাফিজ সাহেবের দিকে তাকাতেই তিনি হতবাক হয়ে মাথা নাড়িয়ে না বুঝান। এর মানে তিনি জানেন না। হৃদ খানিকটা কপাল কুঁচকে ওনার দিকে তাকিয়ে ঘাড় ঘুরিয়ে আসিফের দিকে তাকাতেই আসিফ দ্রুত বলে ওঠে, ভাই উনি তো বাসায় ছিল না, রাজশাহী ছিল, হয়তো ওনার পরিবার আমার কথা জানায়নি। হৃদ বিরক্তিতে কপালের ভাঁজ আরো দৃঢ় হয় যখন হাফেজ সাহেব আসিফের কথার সম্মতি জানায়।
সে তার বউকে সিরিয়াসলি খুঁজছে, অথচ এখানে সবাই ঢিলামি পছন্দ হচ্ছে না। হৃদ যে তার বউকে খোঁজা নিয়ে সিরিয়াস, সেটা কি কেউ বুঝতে পারছে না, নাকি হৃদের মধ্যে সিরিয়াসনেস ভাসে না এই বিষয়ে? হৃদের বিরক্তি রেশ কাটাতে সোজা সাপটা বলে ওঠে, আপনার হয়তো মনে আছে আপনার বাবা আমার বিয়ে আপনাদের বাড়িতে দিয়েছিল, কিন্তু কার সাথে দিয়েছিল সেটা জানতে চাই। সোজাসাপটা বলতে গেলে মেয়েটার পরিচয় বা খোঁজ চাই। হৃদের কথায় আকাশ থেকে পড়লো এমন অবস্থা হলো হাফেজ সাহেবের। তিনি হতবাক হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল হৃদের দিকে। মোট কথা, এই মুহূর্তে তিনি হৃদের কথা ও গুলো হজম করতে পারছে না। কারণ ওনাদের জানা মতে হৃদ খানের সাথে থাকা মেয়েটি হৃদের প্রেমিকা হবে বলেই ওনার বাবা কাজী মোল্লা সাহেব সেদিন রাতে তাদের বিয়ে দিয়েছিল। কিন্তু এখন বলছে মেয়েটি হৃদ খান চেনে না, তার পরিচয় হাফিজ সাহেবের কাছে চাইছে। এখন হাফিজ সাহেব সেই মেয়েকে পাবে কোথায় যার সাথে হৃদ খানের বিয়ে হয়েছিল? সেই মেয়েকে তো তিনিও ছিলেন না। হৃদ খানের সাথে প্রথম এবং লাস্ট দেখেছিল, তাও ঝড় তুফানের রাতে। এখন এই যদি হৃদ খানকে বলাতে রেগে যায় তো? হাফেজ সাহেব বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়ে মৃদু ঘামতে লাগলো এসির নিচে বসেও। এই মুহূর্তে তিনি বুঝতে পারছেন সেদিন রাতে ওনার বাবা আসলে কি ভুলটা না করেছিল। অপরিচিত দুজন মানুষকে বিয়ে দিয়ে ওনার বাবাই বা কি করতেন? তিনি একজন ধর্মপ্রান্তি মানুষ, অশ্লীল চলাফেরা ওনার পছন্দ না। তারপর আবার হৃদ খানও সেই মেয়েটির অবস্থাও ছিল বিধ্বস্ত। ওনারা কেন সেদিন রাতে যে কেউ তাদের দেখতে একই ভুল করতো? হাফিজ সাহেব অনেকটা অসহায় বোধ করে মুখ তুলে তাকালো হৃদের তীক্ষ্ণ দৃষ্টিতে। হৃদ উত্তরের আশায় ওনার দিকে তাকিয়ে আছে হালকা কপাল কুঁচকে। হাফিজ সাহেব হাঁসফাঁস করে বলল, আপনাকে নিয়ে সেদিন রাতে যে মেয়েটি এসেছিল আমাদের বাসায় সাহায্যের জন্য, তাকে আমি বা আমার পরিবারের অন্য কেউ কখনো দেখিনি বা চিনি না। আমার বাবা মেয়েটিকে আপনার প্রেমিকা ভেবেই সেদিন রাতে বিয়েটা দিয়েছিল, তাই সেই মেয়েটির কোনো পরিচয় আমাদের কাছে নেই। হাফিজ সাহেবের সহজ সরল কথাই মেজাজ খারাপ হলো হৃদের। সে তীর মেজাজে দাঁত চেপে বলল, ভাত খেয়ে বয়স বাড়িয়েছেন নাকি ঘাস চিবিয়ে? পরিচয় না নিয়েই দুজন অপরিচিত মানুষকে বিয়ে দিয়ে দিলেন, আর এখন বলছেন পরিচয় দিতে পারবেন না? মূর্খতায় একটা লিমিট থাকে। হৃদের রাগের অসহায়ত্ব প্রকাশ করলো হাফিজ সাহেব। তিনি এখন বুঝতে পারছেন সত্যি সেদিন রাতে কতটা ভুল করেছিল দুজন অসহায় মানুষদের হঠাৎ বিয়ে দিয়ে। অপরিচিত মেয়েটি অবশ্য বারবার কেঁদে কেঁদে ওনাকে বলেছিল যে হৃদ খানকে সে চেনে না, কিন্তু তিনি বিশ্বাস করেননি। অথচ আজ ভীষণ অপরাধ বোধ ভুগছে। ওনার কাছে কাবিননামার কাগজটিও নেই যে মেয়েটির তথ্য জোগাড় করে হৃদ খানকে দিবে তার বউকে খুঁজে বের করার। কারণ ভয়ঙ্কর আগুনে ওনার বাবা সহ সকল কাগজপত্র পুড়ে ছাই নিঃস্ব তিনি। হাফিজ সাহেব অন্তত অনুতপ্তের সাথে মাথা তুলে হৃদের দিকে তাকিয়ে অপরাধী গলায় বলতে চাইল, আসলে আমরা। হৃদ বাধা দিয়ে পুনরায় মেজাজ দেখিয়ে বলল, আসলে কি? কতটা মূর্খতার কাজ করেছেন আপনারা সেটা বলবেন? হৃদের চেহারার রং বদল হতে দেখে পাশ থেকে দ্রুততার সঙ্গে মুখ খুলল আসিফ। সে হাফিজ সাহেবকে সহজ প্রশ্ন করে বলল, আচ্ছা, বিগত দিনের মধ্যে ভাবি বা তার পরিবার থেকে কেউ এসেছিল আপনাদের বাড়িতে হৃদ ভাইয়ের খোঁজ করতে? হাফিজ সাহেব হৃদের থেকে দৃষ্টি ঘুরিয়ে তাকালো আসিফের দিকে। ধীরস্থে মাথা নাড়িয়ে অসম্মতি জানিয়ে আসিফের প্রশ্নের উত্তর বলল, না, আসেনি। ও আচ্ছা। এমনিতে ভাবির কোনো পরিচয় দিতে পারবেন বা বলতে পারবেন ভাবি দেখতে কেমন ছিল? তাহলে আমরা আর্টিস্ট ম্যান দিয়ে ভাবির একটা ছবি আঁকিয়ে রাখবো খোঁজার সুবিধার্থে। হাফিজ সাহেব এবার ভীষণ দ্বিধায় পড়লো। তিনি সত্যিই সেদিন রাতের মেয়েটিকে এত লক্ষ্য করেনি। হুজুর মানুষ হয়ে আরেকজনের বউকে লক্ষ্য করাটা পাপ। তাই তিনি যতটুকু দেখেছিল এখন সেই চেহারাটা তেমন মনে নেই। ওই আদো আদো হালকা মনে আছে, ছোট একটা মেয়ে ছিল, লাল হিজাব আর শাড়ি পরা। ডান চোখের ভিতর ছোট্ট একটা তিল ছিল মেয়েটির। কাদার সময় লক্ষ্য করেছিল, ব্যাস এতটুকু। আমি হুজুর মানুষ, তাই মেয়েটিকে তেমন লক্ষ্য করিনি। তবে যতটা দেখেছিলাম এতদিনে মেয়েটির চেহারাও ভুলে গেছি। শুধু মনে আছে স্বল্প বয়সী, শাড়ি আর লাল হিজাব পরা একটি মেয়ে ছিল। দেখতেও মাশাআল্লাহ। ডান চোখের মনির পাশে ছোট্ট একটা তিল ছিল। কিন্তু চেহারার গঠন বর্ণনা করার মতো এই মুহূর্তে আমার তেমন কিছু আর মনে নেই, স্যার।
হৃদের বদলতি চেহারাটা ধীরে ধীরে শান্ত হয়ে আসলো হাফেজ সাহেবের কথা শুনে। হৃদ জানে যে নিজ থেকে লুকায় তাকে খুঁজে বের করা মুশকিল। তার অচেনা বউ তাই ধরা দিবে না বলেই গা ঢাকা দিয়ে লুকিয়ে আছে। কোথায় লুকিয়ে আছে কে জানে। হৃদ মনস্তাত্ত্বিক বিষয়ে ভেবে গা ছেড়ে সোফায় মাথা ঠেকে বসলো। দায়সারা ভাব নিয়ে বলল, বুঝলেন হাফিজ সাহেব, অচেনা বউটা আজকাল আমার মাথার ব্যথা থেকে বুক ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাকে যত খোঁজার চেষ্টা করছি সে ততই হারিয়ে যাচ্ছে। আসলে বেয়াদব বউয়ের পাল্লায় পড়েছি, বুঝতে পারছেন? বিয়েটা করেই সে গায়েব। এখন কি করি বলুন তো? অপরাধী হাফিজ সাহেব হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল হৃদের দিকে। ওনার বলার বা করার মতো কিছুই নেই আপাতত। এক বুক হতাশা নিয়ে 15 দিনের মতো বাড়িতে থেকে সুস্থ হয়ে চট্টগ্রামের শহরে ফিরেছিলাম আরো 15 দিন আগে। তারপর থেকেই আমাদের রেগুলার কলেজ কোচিং সবই চলছে। রোজকার রুটিন মাফিক পড়াশোনার কাজটাও চলছে। বলতে গেলে সময়ের কাজ নিজ গতিতেই চলছিল, কিন্তু থেমেছিল আমার বিষণ্ণ মনের অবস্থাটা। অচেনা এক স্বামীর জন্য যেন প্রতিনিয়ত একটু একটু করে ছটফট করে তাকে চেনার আশা। লোকটা দেখতে কেমন হতে পারে সেই চিন্তা করতে করতে একটা কাল্পনিক চরিত্র এঁকে ফেলেছি আমি মনে মনে। অচেনা স্বামীকে নিয়ে সারাক্ষণ চিন্তা করতে করতে লোকটার প্রতি কেমন যেন অদৃশ্য টান অনুভব করি আজকাল। বলতে গেলে আমার মনে ছোট্ট একটা ঘর তৈরি হয়েছে লোকটার জন্য, যাকে খুঁজে পাওয়া আমার সাধ্যের বাহিরে। সেদিন নরসিংদী থেকে সবাই হতাশ হয়ে ফিরলেও আমি ফিরেছিলাম অসুস্থ মন নিয়ে, তীব্র কষ্টের। অচেনা লোকটাকে খোঁজার শেষ আশাটুকু আর রইল না। বহু কষ্টে কাজীর বাড়ির খোঁজ পেলেও আমার স্বামীর ঠিকানা খুঁজে পাওয়া যায়নি। খালি হাতে ফিরেছিলাম সবাই নরসিংদী থেকে। তবে আসার সময় হাফিজ সাহেবের ফোন নাম্বার নিয়ে এসেছিলাম ওনার ছেলের সুমনের থেকে। কারণ হাফেজ সাহেবের সাথে কথা বলে আমার স্বামীর পরিচয় জানবো বলে। তাই সেদিন নরসিংদী থেকে ফেরার পর আমার আবার ধুম বাঁধিয়ে জ্বর উঠলো। পুরো 2 দিন অসুস্থ ছিলাম, গায়ের তীব্র জ্বরে। তবে আমার অসুস্থতা শরীর থেকে মনের বেশি ছিল। তৃতীয় দিনের মাথায় আমার সকল বান্ধবীরা আবারও হাজির হয় আমাদের বাড়িতে আমার অসুস্থতা বাহানা দিয়ে দেখতে এসে। তারপর বান্ধবী মিলে রুমের দরজা বন্ধ করে ফোন দিলাম হাফিজ সাহেবের ফোনে। উদ্দেশ্য ছিল আমার স্বামীর খোঁজ করা, কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয় আর কি। সেদিন থেকে আজ পর্যন্ত হাফিজ সাহেবের ফোনটা আমরা বন্ধ পাচ্ছি। প্রতিবারই নট রিচেবল বলছে ফোনের ওপাশ থেকে। নরসিংদীর ঘটনার পর থেকে আজ প্রায় 15 দিন গেল। এই 15 দিন না হলেও আমি কয়েকশো বার ফোন লাগিয়েছি হাফিজ সাহেবের ফোনে, কিন্তু প্রতিবারই একই কথা, নট রিচেবল। এই যে এখনো তাই বলছে। বুক ভারী তীব্র কষ্টে আমার মাঝে মধ্যে হাউমাউ করে কাঁদতে ইচ্ছা করে। এমনটা কেন করে তাও বুঝি না আমি। এমন না যে স্বামীকে আমার খুব প্রয়োজন বা তাকে ভালোবাসি আমি, এমন কিছু না। তারপরও লোকটাকে খুঁজে না পাওয়ার আকাঙ্ক্ষা থেকেই আমার কষ্টটা হয়। মানুষ বলে না যে জিনিস কষ্ট করে অর্জন করতে হয় তার কদর থাকে দীর্ঘদিন, চিরস্থায়ী। আমার ক্ষেত্রেও তাই। লোকটাকে খোঁজার তীব্র আকাঙ্ক্ষা ও না পাওয়ার কষ্টটা ধীরে ধীরে তাকে আমার অস্তিত্বের সাথে বিচরণ করাচ্ছে। সে কেমন হবে জানি না, হয়তো জুইয়ের কথার মতো নেশাখোর খারাপ লোকও হতে পারে। তবে দিন যত যাচ্ছে তাকে না দেখে ততই যেন আরো বেশি ফিল করছি আমার এমনটা হচ্ছে তাকে খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষা থেকে। দীর্ঘশ্বাস ফেলে হাতের মুঠোয় চেপে ধরা ফোনটিতে আরো একবার ডায়াল করলাম হাফেজ সাহেবের নাম্বারে। বারবারের মতোই ফোনের ওপাশের মহিলাটি একই কথা বলতে বুক ছিঁড়ে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো আমার কষ্টে। জুই আয়নার সম্মুখে থেকে নিজের হিজাব মাথায় বাঁধতে বাঁধতে চোখ উছিয়ে আয়নার দিকে আমার দিকে তাকাতে দুজনের চোখাচোখি হয়ে গেল। জুই আমার বিষণ্ণ চেহারাটা দেখে মনের অবস্থা বুঝতে পেরে আয়না দিয়েই তাকিয়ে বলল, ফোন যাচ্ছে না হাফিজ সাহেবের নাম্বারে? না। ও। জুই পুনরায় আমাকে আর কিছুই জিজ্ঞাসা করলো না, বরং নিজের হিজাব বাঁধার মনোযোগী হলো। কারণ এখানে বলার মতো কিছুই নেই। হাফিজ সাহেবকে রোজই কল দেওয়া হয়। জুই রোজ একবার করে হাফিজ সাহেবকে কল করলেও আমি লুকিয়ে 100 বারের উপরে দেই।
জুই নিজের কাজে মনোযোগ হলো আর আমি কল করাতে মনোযোগ হলাম। কারণ আর কিছুক্ষণ পরে আমি আর জুই আরিফ ভাইয়ার সাথে চট্টগ্রামের বিশেষ মেজবান খেতে যাব ভাইয়ার এক বড় ভাইয়ের বাসায়। আমাদের কোচিং সেন্টারের সকল স্যাররাও যাচ্ছে সেই বড় ভাইয়ের বাসায়। তবে আরিফ ভাইয়া আমাকে আর জুইকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। কারণ আরিফ ভাইয়া সেই বড় ভাইয়ার পরিবার থেকে নাকি আমাদের দুজনকেও নিয়ে যাওয়ার দাওয়াত এসেছে। আমি জানি না আরিফ ভাইয়ার বড় ভাই কে, আর না জানতে চাই। তবে আমি যতটা আরিফ ভাইয়াকে জানি, ভাইয়া কখনো তার ফ্রেন্ডের বাসায় বোনদের নিয়ে যাওয়াটা পছন্দ করে না। বন্ধুদের আলাদা রাখে বোনদের কাছ থেকে। আরিফ ভাইয়া সকল বন্ধুত্ব বাসার বাহিরেই হয়, আমাদের সামনে নয়। কিন্তু এবার কেন আরিফ ভাইয়া তার বড় ভাইয়ের পরিবার কথায় আমাদের নিয়ে যাচ্ছে তাও জানি না। মাথায় এমনিতেই স্বামীর চিন্তা লেগে আছে, সেখানে নতুন চিন্তা ঢোকাতে চাই না বলে দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবারও হাফিজ সাহেবের নাম্বারে কল লাগিয়ে জুইকে উদ্দেশ্য করে বললাম, আচ্ছা জুই, তোর কি মনে হয় সুমন নামক ছেলেটা ওর বাবার নাম্বার আমাদের ভুল দিবে? আমার কথায় জুই হিসাবের ভিতর পিন সেট করতে করতে আয়না দিয়ে তাকিয়ে বলল, মনে হয় না ছেলেটি এমন কাজ করবে। প্রথমত ছেলেটা সত্যি সত্যি আমাদের হেল্প করতে চাচ্ছিল, এজন্য দেখছিলি না সে নিজেই তার বাবার নাম্বার দিয়েছে আমাদের। তাহলে ওর বাবার নাম্বারটা বন্ধ কেন বলছে? কল যাচ্ছে না কেন? আমার অসন্তুষ্টির কথায় হাত থেমে যায় জুইয়ের। কপাল কুঁচকে ঘাড় ঘুরিয়ে সরাসরি তাকালো আমার দিকে সন্দেহভাজক দৃষ্টিতে। তুই কি কোনো কারণে তোর অচেনা স্বামীর জন্য অস্থির হচ্ছিস ঋতু? মিস করছিস লোকটাকে? জুইয়ের প্রশ্নে খানিকটা হাঁসফাঁস করলাম আমি। সত্যি বলতে আমার কাছে এই প্রশ্নের উত্তর নেই আপাতত। লোকটাকে মিস করছি এটা সত্য, তবে জুইকে বললে ও রেগে যাবে, এজন্য মিথ্যা বললাম। না, আমার কথা জুইয়ের বিশ্বাস হলো। তাই দ্বিতীয়বার আর প্রশ্ন করলো না, বরং প্রসঙ্গ পাল্টিয়ে জিজ্ঞাসা করে বলল, যেভাবে আছিস সেভাবেই যাবি নাকি হিজাব করবি? হাতের ফোনটা বিছানায় রাখতে রাখতে বললাম, হিজাব করব, এদিকে আয় আমি করে দিচ্ছি। চট্টগ্রামের মেজবান নাকি স্পেশাল হয়, সত্যি আছে নিজের চোখে দেখলাম। আমার জীবনে এই প্রথম ছিল চট্টগ্রামের কোনো মেজবান আসা, তাও চট্টগ্রাম আসনের মন্ত্রী বাসায়। বুঝতে পারছেন আমি কোথায় এসে পড়েছি? ঘুরে ফিরে আমি রিদ খানের দাদার বাড়ি চলে আসলাম। আমি কল্পনাতেও ভাবিনি আরিফ ভাইয়া আমাদের রিদ খানের বাপ দাদার বাড়িতে নিয়ে আসবে মেজবান খেতে। যদি জানতাম তাহলে আমি কখনোই আসতাম না, একদম নিষেধ করে দিতাম যাব না বলে। কিন্তু ফাটা কপাল, আমার এখানে এসেও প্রথমে বুঝিনি এটা যে রিদ খানের বাবার বাড়ি। বুঝেছি কখন জানেন? যখন রিদ খানের বাপ-দাদাকে দেখলাম, তখন ভেবেছিলাম হয়তো আমাদের মতো ওনারও এখানে ইনভাইট ছিল। কিন্তু পরে যখন দেখলাম এই অনুষ্ঠানে সকল মানুষজনই আগে ওনাদের সাথে দেখা করে ভিতরে যাচ্ছে আর বাহিরে আসছে, তখনই সন্দেহ হলো। কিন্তু পরে যখন দেখলাম আরিফ ভাইয়া আমাদের নিয়ে আগে আসিফ নামক লোকটার সাথে দেখা করলো, তখনই মাথায় আকাশ ভাঙলো আমার। বুঝতে পারলাম আসিফ নামক রিদ খানের বডিগার্ড লোকটাই আমাদের ইনভাইট করেছিল এখানে আসতে। এবং এখানে আসার পর আরিফ ভাইয়াকে বলল আমাদের নিয়ে ভেতরে যেয়ে বসতে। ইস কি বিভ্রান্তিকর অবস্থা! যে রিদ খান আমাকে ১ মাস আগে অপমান করে শাসিয়েছিল তার সামনে না পড়তে। ভাগ্যের ফেরে আজ আমি সেই রিদ খানের বাড়িতে এসে বসে আছি। না জানি আবার কখন এই লোকটার সামনে পড়ে যাই। আসিফ যখন এই অনুষ্ঠানে আছে তার মানে রিদ খানও আমার আশপাশেই কোথাও আছে। এবার আল্লাহ আল্লাহ করে ওনার সামনে না পড়লেই বাঁচি। ভরপুর মানুষের মধ্যে আমি আশেপাশে তাকিয়ে রিদ খানকে খোঁজার চেষ্টা করলাম অস্বস্তিতে পড়ে। এই মুহূর্তে উনার সামনে পড়লে খুবই বাজে পরিস্থিতি তৈরি হবে আমার জন্য। যে লোকটা আমাদের অপমানিত করেছিল আজ তার বাসায় খেতে হবে জেনে, সেটা অবশ্যই আমার জন্য লজ্জাজনক। আমি পরিস্থিতি বুঝে আশেপাশে তাকিয়ে বুঝলাম এত মানুষের ভিড়ে আমাকে খুঁজে পাওয়া রিদ খানের জন্য অসম্ভব। চট্টগ্রামে টাকা পয়সাওয়ালা মানুষজনের অনুষ্ঠানে আসলে এই একটা সুবিধা, তারা ব্যাপক সমারোহ মানুষের আয়োজন করে। এত মানুষের ভিড়ে নির্দিষ্ট একটা মানুষকে খোঁজা মুশকিল, এজন্য আমিও খানিকটা নিশ্চিত হলাম রিদ খান আমাকে এই ভরপুর ১-২ হাজার মানুষের ভিড়ে দেখবে না বলে।
তারপরেও নিজের সেফটির জন্য মুখে মাস্ক লাগিয়ে নিলাম। বলা তো আর যায় না, যদিও হৃদ খানের সামনে পড়ে যাই তো। এখানকার অনুষ্ঠানে এসে বুঝলাম আমার কোচিং সেন্টারের স্যাররাও শুধু একা আসেনি। আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার থেকে শুরু করে সকল ডিপার্টমেন্টের স্যার ম্যামরাই এসেছেন, সাথে কিছু সিনিয়র ছাত্রছাত্রীদের নিয়ে। আচ্ছা, যাই হোক, আমি জুয়ের সাথে হৃদ খানের বাড়ির আশপাশের পুকুর ঘাটে দাঁড়িয়ে রইলাম, কারণ এই পাশটায় মেয়েদের জন্য বসার জায়গা করা আছে তাই। আর বাড়ির অন্য পাশটায় ছেলেদের আসা যাওয়ার রাস্তা। আরিফ ভাইও সেদিকে আছে, কোচিং এর স্যারদের সাথে দাঁড়িয়ে। আর আমাকে চিঠি দেওয়া রিফাত ভাইকে দেখলাম আরিফ ভাইয়ার সাথে দাঁড়িয়ে কথা বলছে। মোট কথা, কেউ বাদ যায়নি এই মেজবানের আশা আশা থেকে। হয়তো সবাইকে দাওয়াত করেছেন ওনারা, কিন্তু আমাদের কেন আসিফ নামক লোকটা দাওয়াত করলো? আমাদেরকে তো আসিফ লোকটা তেমন চেনেও না, কখনো কথা হয়নি আমাদের। তারপরও আমাকে কিসের ভিত্তিতে দাওয়াত করলো সেটাই বুঝলাম না এখানেও। আমার ভাবনার মাঝেই হঠাৎ একটা মোটাতাজা ছেলে এগিয়ে আসলো আমাদের দিকে। সব মেয়েদের উদ্দেশ্যে করে জানালো আমরা সবাই খাবার প্যান্ডেলের দিকে যেতে। সবাই উঠে দাঁড়ালো, সাথে আমিও গেলাম। মেয়েদের জন্য বরাদ্দ করা আলাদা প্যান্ডেলে জুইয়ের পাশাপাশি বসলাম। আমাদের টেবিলে আরো ৭-৮ জনের মতো মেয়ে মহিলা মিলিয়ে বসলো। একের পর এক ওয়েটার এসে আমাদের টেবিলে ভর্তি খাবার দিয়ে যাচ্ছে। প্লেট নিয়ে সবাই খেতেও শুরু করে দিয়েছে। অথচ আমি না মাস্ক খুলছি আর না খাওয়া শুরু করছি। শুধু ঘাপটি মেরে বসে রইলাম চেয়ারে। তার কারণ একটাই, হৃদ খানের বাসায় কিচ্ছু খাবো না আমি। লোকটা আমাকে আগেরবার অপমানিত করেছিল, সেজন্য। আমার আত্মসম্মান এতটাও ছোট নয় যে একজন অপরিচিত লোকের অপমান সয়ে তার বাসায় খেতে বসে যাব। জুই থেকে শুরু করে আমাদের টেবিলে বসা সব মহিলা পর্যন্ত আমাকে খাওয়ার আদেশ দিচ্ছে বারবার। ওয়েটার ভাইগুলোও বারবার এসে আমার প্লেটের খাবার তুলে দিচ্ছে আর বিনীত সহিত বলছে খাওয়ার জন্য। আমি বরাবর সবাইকে বলছি খাবো না, শরীর খারাপ লাগছে। আর জুইকে বাহানা দিলাম পেট খারাপের কথা বলে। টেবিলে বসা সবাই খেলো আমাকে ছাড়া একটা। সবাই জুইয়ের খাওয়া শেষ হতেই ওকে নিয়ে বের হলাম প্যান্ডেলের ভিতর থেকে। আরিফ ভাইয়াকে দেখলাম আশেপাশে কোথাও নেই। বুঝলাম ওরা বোধহয় খাওয়ার প্যান্ডেলে আছে। আমি আর মাথা ঘামালাম না, জুইকে নিয়ে সেই পুকুর ঘাটেই বসলাম। আশ্চর্যজনকভাবে আমি হৃদ খানকে দেখলাম না আশেপাশে কোথাও। লোকটাকে কি আজ নিজের বাড়িতে আসেনি নাকি? অবশ্য যে তেরা মানুষ না আসাটা অস্বাভাবিক কিছু না। এদিকে ক্ষুধায় সত্যি সত্যি পেট শব্দ করেও গুড়গুড়ো করছে আমার, সেই সাথে ফ্রিতে মাথাও ঘোরাচ্ছে গরমে। আমার বেশিক্ষণ ক্ষুধা সহ্য হয় না বলেই মাথা ব্যথা উঠে যায়। আমার অবস্থা যখন নাজেহাল, তখনই হুট করে কোথা থেকে রিফাত ভাইয়া এসে বসলো আমাদের পাশে। বেশ হাসি মুখে। ওনার হাতে ছিল একটা ঠান্ডা পানির বোতল। আমি প্রথমেই রিফাত ভাইয়ার কথা বলতে চাইনি, কিন্তু পানির বোতলটা দেখে আর কথা না বলে থাকতে পারলাম না। পানির তৃষ্ণাটা পেয়েছিল অনেক, তাই ভাইয়ের থেকে পানির বোতলটা চেয়ে নিয়ে মাস্ক খুলে ঢকঢক করে কয়েক ঢোক গিলে গলা ভিজিয়ে নিলাম। এবার পেটে ক্ষুধা সাময়িক সময়ের জন্য কিছুটা নিবারণ হলো। আবারও ক্ষুধা লাগলে পানিটা খেতে পারবো বলে রিফাত ভাইকে আর বোতলটা ফিরিয়ে না দিয়ে নিজের কাছে রেখে দিলাম। রিফাত ভাইয়া আমাদের সাথে বেশ কিছুক্ষণ আড্ডা দিতেই সে হঠাৎ পান খাওয়ার অফার করলো আমাদের। খালি পেটে আমি পান খেতে রাজি হলাম না। তারপর আবার মনে মনে জেদ কাজ করছিল হৃদ খানের বাসায় কিছু খাবো না বলে। তাই আমি পান খেতে রাজি না হলেও জুই রিফাত ভাইয়ের কথায় রাজি হলো পান খেতে। মূলত এই অনুষ্ঠানে মিষ্টি পানের আয়োজন করা হয়েছে। জুইকে নিয়ে রিফাত ভাই সেদিকে গেল। আর যাওয়ার সময় আমাকে বলে গেল এখানে থেকে অন্য কোথাও না যেতে। ওরা দ্রুত চলে আসবে। আমি মাথা নাড়িয়ে সম্মতি দিলাম ওদের। ওরা চলে গেল। আমি একাই বসে রইলাম পুকুর ঘাটে বেশ কিছুক্ষণ। কি ম্যাডাম, সারা বছর কি আপনার পেট খারাপ থাকে নাকি? পরিচিত কণ্ঠের কথা শুনে চমকে উপরের দিকে তাকাতেই দেখতে পেলাম হৃদ খানকে। দ্রুততার সঙ্গে আমি বসা থেকে উঠে দাঁড়িয়ে ওনার দিকে চোখ রাখতেই দেখলাম উনি পিওর সাদা পাঞ্জাবি পায়জামা পরে দাঁড়িয়ে আছে আমার সামনে। পাঞ্জাবির হাতা দুটো টেনে ভাঁজ করা কোনোই অবধি। বাম হাতে ঘড়ি তো
দুহাতের বড় বড় পশমগুলো ঘামে ভিজে লেপ্টে আছে হাতের ভাঁজে। আমি ওনার অনাকাঙ্ক্ষিত উপস্থিতিতে প্রথমে ভড়কে গেলেও এবার বেশ ইতস্তত বোধ করলাম। যখন উনি আমার পেট খারাপ হওয়ার নিয়ে কথা বলছে তখন লজ্জায় মাথাটা আমার নুইয়ে আসলো। তবে আশ্চর্যের বিষয় হলো এই লোকটা কিভাবে জানলো আমার পেট খারাপের কথাটা? এটা তো জানার কথা না। কারণ আমি জুঁইকে ছাড়া অন্য কাউকে বলিনি এই কথাটা। তাহলে জুঁই নিশ্চয়ই আ আমার কথাটা এই লোককে বলতে যাবে না। তাহলে এই লোক জানলো কিভাবে? আমার অন্যমনস্ক মধ্যে দিয়েই হঠাৎ অনুভব করলাম হৃদ খান আমার পায়ের কাছে নুইয়ে হাত দিচ্ছেন। আমি চমকে উঠে দ্রুত এক কদম পিছিয়ে যেতেই বুঝলাম উনি আসলে নুইয়ে আমার পায়ের কাছ থেকে রিফাত ভাইয়ের পানির বোতলটা হাতে নিচ্ছেন। বোতলটা হাতে নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো অর্ধেক খাওয়া পানির বোতলটার দিকে। আমাকে উদ্দেশ্য করে বলল, কি ম্যাডাম, শুক্রিয়া আদায় করেছিলেন আপনি? আমার পরিচিত নন এজন্য? হুম। লোকটার কথায় এবার আমি চোখ তুলে তাকাই। লোকটা আগেও একবার বলেছিল ওনার পরিচিত নয় বলে আল্লাহ কাছে শুকরিয়া আদায় করতে। কিন্তু কেন? আমরা পরিচিত হলে কি এমন হতো বা? এজন্য পাল্টা প্রশ্নে হৃদ খানকে বললাম, না করিনি। কিন্তু এজন্য শুকরিয়া আদায় করার কি আছে? উনি বোতল থেকে দৃষ্টি সরিয়ে তাকালো আমার দিকে। বাম হাতে বোতলটা চেপে ডান হাত চালান করলো ওনার পুরুষালী চুলের মাঝে। দৃষ্টিতে তীক্ষ্ণতা বজায় রেখে সোজাসাপটা উত্তরে বলল, এই যে আপনি ভালো আছেন, প্রেমিকের সঙ্গে বসে আড্ডা দিতে পারছেন, তার পানি পান করতে পারছেন বিনা বাধায়। এজন্য অন্তত আপনার ছুটি আদায় করা দরকার। কারণ আপনি আমার কেউ হলে এতক্ষণে আপনার প্রেমিকের হাত আর আপনার মুখের নকশা দুটোই মানচিত্র হয়ে যেত। কথাগুলো শেষ করে ঢিল মেরে বোতলটা পুকুরের পানিতে ফেলে দিল উনি। আর আমি লোকটার শান্ত কণ্ঠের হুমকিতে গা শীতল হয়ে আসলো। আজব লোকের পাল্লায় পড়ছি তো। সব সময় আমাকে এমন গুন্ডামির পড়ে হুমকি দেয় কেন? হুম। তার সাথে কিসের এত শত্রুতা আমার? এই নিয়ে চতুর্থবার মতো দেখা আমাদের প্রতিবারই এমন হুমকি ধামকি দিয়ে আমায় অপমান করেছেন লোকটা। আজ ওনার বাসায় এসেছি মেহমান হয়ে। আজ অন্তত একটু ভালো ব্যবহার করা যেত আমার সাথে। অথচ তার কোনো পরিবর্তন নেই।